চায়ের দোকানে দুজন বসে গল্প করছে। এবারের বৃষ্টিটা কিন্তু খুব ভালো পরিমাণ হচ্ছে। যা বলেছিস, 3 দিন পর বাড়ি থেকে বেরোলাম, কদিন দারুণ মাছ ভাজা আর খিচুড়ি খেলাম। তবে চাটা খুব মিস করেছি। বলাইদার হাতে চা ছাড়া তো একেবারেই জমে না। এমন সময় সমীর এসে চায়ের দোকানে উপস্থিত হলো। তোরাও এসেছিস তাহলে? বলাইদার চায়ের টানটাই তো এমন। সমীরদা, এমন বৃষ্টির পরিবেশে একটা ভূতের ঘটনা শোনাও না। ভূতের ঘটনা কিনা জানি না, তবে আমার জীবনের বিভিন্ন অলৌকিক ঘটনা যেগুলো বিভিন্ন সময় ঘটেছে সেগুলিই তোদের শোনাই। আচ্ছা সমীরদা, শুনেছিলাম আগের বছর এমন বৃষ্টির সময় তোমার সাথে নাকি এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তা তো ঘটেছিল বটেই, সেই ঘটনা যেন ভোলার নয়। আমার স্মৃতির পাতাতে আজও তা উজ্জ্বল হয়ে রয়েছে। তা সমীরদা, শোনাও না সেই ঘটনাটা। এই বৃষ্টির রাতে রোমহর্ষক ঘটনা শুনতে দারুণ লাগবে। আমি চায়ে চুমুক দিয়ে বললাম, আচ্ছা শোন তবে। এই বলে আমি আমার অতীতের পাতা ঘেঁটে ঘটনা বলতে শুরু করি। তখন আমি নারায়ণগঞ্জে কাজ করি। বেশ ভালোই কাটছিল নারায়ণগঞ্জে। এত ভালো জল আর আবহাওয়া যে নিমেষে খাবার হজম হয়ে যেত। একদিন অফিসের সিনিয়র কলিগ শৈলবাবু আমাকে ডেকে বলল, সমীর, কাজে ব্যস্ত আছো নাকি? একটা দরকারি কথা ছিল। না না শৈলদা, বলুন না, তেমন কোনো কাজ নয়। আচ্ছা, সামনের সপ্তাহ শনিবার আমার মেয়ের জন্মদিন। তোমাকে কিন্তু আমার বাড়িতে আসতে হবে। আমার ভাইজির জন্মদিন আর আমি যাব না? তাই কখনো হয়? অবশ্যই যাব। আপনার বাড়ি তো চিনি, তাই যেতে অসুবিধা হবে না। বাহ, শুনেই শান্তি পেলাম। সাইকেলটা নিয়ে যেও, তাহলে রাতে খেয়ে দিয়ে একটু দেরিতে বেরোলেও অসুবিধা হবে না। একদম ঠিক বলেছেন, তাতেই সুবিধা হবে। দেখতে দেখতে শনিবার এসে উপস্থিত হলো। সন্ধেবেলায় যাওয়ার জন্য রেডি হতে শুরু করলাম। আমি যে কোয়ার্টারে থাকতাম সেখানে রান্না করে দেওয়ার জন্য তপনদা ছিল। বাবু, আজকে তো আর রান্না তাহলে করতে হবে না? না গো রতনদা, আজকে আর আমার জন্য রান্না করো না। তুমি তোমার মতো রান্না করে খেয়ে নিও। আর তুমি কিন্তু আমার জন্য জেগে থাকো না, খেয়ে শুয়ে পড়ো কিন্তু। আমি তো সাইকেল নিয়ে যাব, তাই অসুবিধা হবে না। আপনি তো পাশের গ্রাম পলাশীগঞ্জে যাচ্ছেন, কিন্তু পলাশীগঞ্জ থেকে তো ওই ভুবনডাঙ্গার জঙ্গলের পথ দিয়ে আসতে হবে। আর ওই পথটা রাতে তো একদম ভালো নয়। আজকে আবার শনিবার, সেই পথে। ভালো নয় কেন? চোর ডাকাত থাকে নাকি? রাতে ওই পথে কেউ যায় না। ওখানে পুরনো কবরস্থানের পাশে এক অশরীরীর উপস্থিতি আছে। কেউ কেউ ওই পথ দিয়ে গিয়ে ওর খপ্পরে পড়েছে। অশরীরী মানে? ওখানে ভূত আছে? ওসব ভূত বলে আবার কিছু হয় নাকি? ছাড়ো ওসব, এখন যাই, না হলে আবার দেরি হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখবে একদম ঠিকভাবে চলে আসব। এই বলে আমি সাইকেল নিয়ে কোয়ার্টার থেকে বেরিয়ে পড়লাম। আমি জানতামও না যে সেদিন রাতে আমার জন্য কি অপেক্ষা করে আছে। দাদাবাবু, যত তাড়াতাড়ি পারবেন চলে আসবেন। বেশি রাত করবেন না যেন। শনিবার একদম ভালো নয়। রতনদা যে আমার জন্য বেশ চিন্তিত, তা ওর মুখ দেখে বুঝতে অসুবিধা রইল না। সাইকেল নিয়ে যখন শৈলদার বাড়িতে যাচ্ছিলাম, ভুবনডাঙ্গার জঙ্গলের ওপর দিয়ে সেই পুরনো কবরস্থান। তখন কিন্তু সন্দেহজনক কিছুই চোখে পড়ল না। রতনদা অহেতুক চিন্তা করছিল। এখানে তো তেমন কিছুই অসুবিধার মনে হচ্ছে না।
মানুষের এইসব কুসংস্কার যে কবে দূর হবে কে জানে। মনের ভিতর থাকা কিছুটা চিন্তার মেঘ পুরোপুরি কাটিয়ে খোলা মনে শৈলদার বাড়িতে এগিয়ে চললাম। আরে সমীর, তুমি আসতে এত দেরি করলে কেন? কখন থেকে অপেক্ষা করছিলাম। সরি শৈলদা, বেরোতেই বেশ দেরি হয়ে গিয়েছিল। আচ্ছা, আর দেরি করা চলবে না। তুমি এখানে নতুন, তাই তোমার সাথে সবার পরিচয় করিয়ে দিই। শৈলদা এরপর সবার সাথে আমার পরিচয় করিয়ে দেয়। সবার সাথে কথাবার্তা আর আড্ডা দিয়ে কখন যে সময় কেটে গেল বুঝতেও পারিনি। খাওয়া দাওয়া করে বেশ একটা সময় কাটিয়ে যখন শৈলদার বাড়ি থেকে বেরোচ্ছি তখন রাত বেশ গভীর। শৈলদা, তাহলে এবার আসি। আজ রাতটা আমার বাড়িতে থেকে যাও, কালকে সকালে যেও। এত রাতে ওই ভুবনডাঙ্গার জঙ্গলের কবরস্থানের পথ। সে কি শৈলদা, আপনিও সেই একই কথা বলছেন? সন্ধেবেলায় আপনার বাড়িতে আসার সময় রতনদাও সেই একই কথাই বলছিল, কিন্তু আসার সময় তো ওই পথেই এলাম, কাউকে দেখলাম না তো। ওসব মানুষের ভুল ধারণা, কি দেখতে কি দেখেছে দিয়ে ওই সব বলছে। না সমীর, একজন ভুল দেখতেই পারে, কিন্তু সেখানে সংখ্যাটা যদি অনেক হয় তখন সেটাকে ভুল বলা চলে না। আর তাছাড়া আকাশের অবস্থা দেখেছ? মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই রাতে বৃষ্টিতে ভিজলে আর রক্ষে নেই। শৈলদা, আপনি কিছু চিন্তা করবেন না, আমি ঠিক চলে যেতে পারবো। সোমবার অফিসে দেখা হচ্ছে, কেমন? কিন্তু রাতের বেলায়? বললাম তো সব ঠিক হয়ে যাবে। গুড নাইট। শৈলদাকে বিদায় জানিয়ে কোয়ার্টারের দিকে সাইকেল নিয়ে রওনা দিলাম। শৈলদার বাড়ি থেকে যখন বেরোই তখন দেখেছিলাম আকাশের অবস্থা বেশ খারাপ। কিছুটা এগুতেই তার পরিণতি হিসাবে ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টিটা এই সময় শুরু হলো? এমনিতেই গভীর রাত, গ্রাম এলাকা, তাই বেশ একটা ঠান্ডা আবহাওয়া, তার মধ্যেই আবার বৃষ্টি। এতে ভিজলে শরীর খারাপ অবধারিত। মনে মনে এই কথা ভেবে বেশ আশঙ্কিত হলাম। সাইকেলে বেশ জোরেই প্যাডেল দিতে শুরু করি। কিছুটা সময়ের মধ্যেই সেই ভুবনডাঙ্গার জঙ্গলে উপস্থিত হলাম। সন্ধেবেলায় যাওয়ার সময় জঙ্গলের পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে বেশ খানিকটা পরিবর্তন লক্ষ্য করলাম। জঙ্গলের সব গাছপালা একদম শান্ত, হাওয়া বইলেও গাছের পাতাগুলো একটাও নড়ছে না, যেন কোনো কিছুর ভয়ে ওরাও চুপ হয়ে গেছে। সাইকেলটা নিয়ে আরও কিছু দূর এগোতেই সেই কবরস্থানের কাছে বেশ জোরে বৃষ্টি শুরু হলো। এখনো অনেকটা পথ আছে, রাতে বৃষ্টিতে আর ভিজা যাবে না। এরপর সাইকেলটা নিয়ে একটা গাছের নিচে দাঁড়ালাম। বৃষ্টি কমার অপেক্ষা করতে লাগলাম। গাছের নিচ থেকেই দেখা যাচ্ছে পুরনো সেই কবরস্থান, যা অন্ধকারে ঢাকা। মনে হলো দীর্ঘদিন আগের মৃতরা এই রাতেই যেন আবার জেগে উঠবে। ভুবনডাঙ্গার জঙ্গলের কবরস্থানের পাশে এত রাতে? হঠাৎ এই জায়গাতে গলার আওয়াজ পেয়ে চমকে উঠি। পিছন দিকে তাকিয়ে দেখি একটা বয়স্ক লোক আমার দিকে তাকিয়ে। আমি নিজের সমস্যাটা সংক্ষেপে জানালাম। এই জন্যই ভাবছি, রাতের বেলা এখানে তো কেউ আসে না, সেখানে আপনি কি করছেন? তবে অনেক দিন পরে রাতে এই পথে মানুষ দেখে বেশ ভালো লাগলো। শুনেছি এখানে নাকি কোনো অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। এইসব আজে বাজে গল্প। এখানে তো বেশ শান্ত নিরিবিলি একটা পরিবেশ। আপনি বুঝি ভূতে বিশ্বাস করেন না? ভালো,
খুব ভালো। ধুর, ওসব কিছু হয় না, যত সব বানানো গল্প। আচ্ছা, ভালো কথা। তবে আকাশের দিকে দেখেছেন? আরও জোরে বৃষ্টি হবে মনে হচ্ছে। আপনি এখানে আর কত সময় বা দাঁড়িয়ে থাকবেন? তার চেয়ে বরং আমার সাথে আমার বাড়িতে চলুন। আজ রাতটা ওখানে থেকে সকালে বাড়িতে ফিরে যাবেন। এক অপ্রত্যাশিত প্রস্তাব পেয়ে বেশ খুশি হলাম এবং রাজিও হলাম। ভালোই হলো, চলুন তাহলে। আপনার বাড়িটা কোথায়? ওই তো আমার বাড়ি দেখা যাচ্ছে, কবরস্থানের পাশে। লোকটির দেখানো আঙ্গুলের দিকে তাকিয়ে দেখি কবরস্থানের এক কোণে অন্ধকারে নিজের অস্থিসাৎ দেহ নিয়ে একটা বাড়ি দাঁড়িয়ে আছে। এখানে যে কেউ থাকতে পারে তা বিশ্বাস হলো না। তাও লোকটির পিছনে পিছনে যেতে লাগলাম। আসুন, আমার সঙ্গে আসুন। এই নিরিবিলি কবরস্থানের পাশে বাড়িতে থাকতে আপনার ভয় করে না? ভয় করবে কেন? আমরা কতজন তো আছি। মানে ঠিক বুঝলাম না। লোকটি সে কথার কোনো উত্তর দিল না। লোকটির পিছনে গিয়ে বাড়িটাতে উপস্থিত হলাম। ঘরটির ভিতর বিকট একটা আঁশটে গন্ধ। সামনের ছোট ঘরে নিয়ে গিয়ে একটা চৌকিতে বসতে বলে। ঘরটার অবস্থা অন্ধকারে তেমন বোঝা যাচ্ছে না, তবে ঘরে তেমন কোনো আসবাবপত্রও নেই বোঝা গেল। আমি আধো অন্ধকারে এদিকে ওদিকে তাকিয়ে অবস্থা বোঝার বৃথা চেষ্টা করলাম। আপনি বসুন, আপনার জন্য আদা দিয়ে গরম চা করে আনি, দেখবেন ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। লোকটি ঘর থেকে বেরিয়ে যেতে ঘরের এক কোণে ছোট্ট জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি তখন জোরে বৃষ্টি শুরু হয়েছে। মাথাটা বেশ খানিকটা ভিজে গেছে, মোছার কিছু পেলে ভালো হতো। এমন সময় পাশের ঘরটাতে বেশ ফিস ফিস করে কথা বলার আওয়াজ পেলাম। দরজাটা তো খোলাই দেখছি, পাশের ঘরে গিয়ে গামছা পাওয়া যাবে কিনা জিজ্ঞেস করি। এই ভেবে এগিয়ে গেলাম পাশের ঘরের দিকে। পাশের ঘরের দরজার ভিতরে দৃশ্য দেখে শরীর শিউরে উঠল। দেখি কিছু সময় আগে দেখা লোকটি মাটিতে শোয়া আর একটি কঙ্কালকে বলছে, অনেক দিন পর আজকে একটা মানুষ পেলাম। আজকে ওকে মেরে ওর শরীরে সব রক্ত দিলেই তুই আবার বেঁচে উঠবি বাবা। তুই বেঁচে উঠলে আমি মুক্তি পাবো। এমন দৃশ্য যে এখানে দেখতে হবে তা কল্পনাও করতে পারিনি। এটা বুঝতে আর অসুবিধা রইল না যে এই লোকটিও একটা মৃত অশরীরী। তাহলে এই জঙ্গলের কবরস্থান নিয়ে সকলে ঠিক কথাই বলে। এখানে বেশি সময় থাকলে আর বেঁচে বাড়ি ফিরতে পারবো না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। পিছনে ঘুরে পালাতে গেলাম। পালাতে গিয়ে সজোরে দরজার কোণাতে ধাক্কা লাগলো। উফ! কে? দরজা খুলে অঝোরে বৃষ্টির মধ্যে বাইরে ছুটে চললাম। একবার পিছনে তাকিয়ে দেখি সেই লোকটি আমার পিছনে পিছনেই আসছে। এই, যাস না, দাঁড়া। তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আমাকে এখান থেকে পালাতে হবে। আমি ছুটে চললাম। আর একবার পিছনে তাকিয়ে দেখি একটি অর্ধ পচা দেহ আমার পিছনে আসছে। যাস না, দাঁড়া, দাঁড়া বলছি।
তোর রক্ত আমার দরকার। দাঁড়া দাঁড়া বলছি। আমি জোরে জোরে ছুটতে শুরু করি। কতটা সময় দৌড়েছিলাম জানি না। জঙ্গলের বাইরে এসে সংজ্ঞা হারাই। পরের দিন সকালে সংজ্ঞা ফিরলে নিজেকে হাসপাতালের বিছানাতে পেলাম। মাথার পাশেই দাঁড়িয়ে রতনদা। হ্যাঁ রতনদা, তুমি ঠিক কথাই বলেছিলে। আত্মা যে আছে তার উপস্থিতি কাল আমি নিজের চোখে দেখেছি। কিন্তু আমি এখানে পৌঁছালাম কি করে? সকালে জঙ্গলের বাইরে কিছু মানুষ আপনাকে দেখে আমাকে খবর দেয়, সাথে সাথেই আপনাকে এখানে নিয়ে আসি। আমি আগের রাতের সব ঘটনা খুলে বলি। ওটা আসলে আসলামের আত্মা। আজ থেকে বেশ কিছু বছর আগে ও তার একমাত্র মা মরা ছেলেকে নিয়ে ওই জঙ্গলের পিছনে ওই কবরস্থানে থাকত। আসলামের কাজ ছিল মৃতদেহ কবর দেওয়া। কোনো মতে বাপ ছেলের জীবন চলছিল। এক বছর হঠাৎ ওর ছেলে ভীষণ জ্বরে পড়ে। ডাক্তার দেখিয়ে জানতে পারে থ্যালাসেমিয়া হয়েছে। শরীর নিজে থেকে রক্ত তৈরি করতে পারছে না, তাই রক্ত দিতে হবে। আসলাম নিজের ছেলেকে বাঁচানোর জন্য গ্রামের সকলের কাছে অর্থ সাহায্য চাই, কিন্তু কেউ সাহায্য করেনি। বিনা চিকিৎসাতে ছেলেটি অল্প কয়েকদিনে মারা যায়। ছেলে হারানোর শোকে আসলামও নিজেকে শেষ করে দেয়। তারপর থেকেই ওর আত্মা ওই জঙ্গলেই কবরস্থানের কাছে আছে। কেউ রাতে জঙ্গলে গেলে সহজে ফিরতে পারে না। আসলামের আত্মা ভাবে আজও সে ছেলেকে বাঁচাতে পারবে। এরপর থেকে সমীর হাজার কাজ থাকলেও রাতের আগেই ওই জঙ্গল পার করে ঘরে পৌঁছায়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।